টিটাগড়ের দিকে নজর রাখা যাক। টিটাগড়ে ভয়াবহ বিস্ফোরণ। টিটাগড়ের এক আবাসনে ভয়াবহ বিস্ফোরণ, 5 তলার ফাঁকা ফ্ল্যাটে বিস্ফোরণ। ফ্ল্যাটের দেওয়ালের একাংশ ভেঙে যায়, একই সঙ্গে পাশের বাড়ির টালির চাল পর্যন্ত ভেঙে যায়, উড়ে যায়। সব মিলিয়ে এখনো পর্যন্ত তদন্ত শুরু হয়েছে এবং নানান চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। আরো ডিটেল জানাবো, অরুণ রয়েছে সরাসরি আমার সঙ্গে। অরুণ, কি থেকে বিস্ফোরণ, কিভাবে বিস্ফোরণ, এখনো পর্যন্ত পুলিশি তদন্তে কি কি তথ্য সামনে আসছে? দেখো, তোমাকে প্রথমে দেখিয়ে রাখি যে এই ঘরটা যে 5 তলার ছাদের ওপর এখানে একটা ঘর রয়েছে। এই ঘরটা দেখো কি বিভৎসভাবে সমস্ত দেওয়ালগুলো ফেটে গেছে এবং ঘরের ভেতর থেকে ওপাশ থেকে পুরো দেওয়াল ভেঙে কিন্তু নিচে চলে গেছে। যারা নিচে যারা বস্তিতে ছিল তাদেরও বাড়ির ওপরে গিয়ে সেই ভাঙা অংশ পড়ে। এত জোরালো বিস্ফোরণ, এলাকার লোক কিন্তু ঘটনাস্থলে বেরিয়ে আসে এবং এখন আপাতত পুলিশ এখানে ব্যারিকেড করে রেখেছে এবং এখানে ফরেনসিক টিম আসার কথা রয়েছে, কারণ তারা এসে দেখবে যে কী ধরনের বিস্ফোরক সেখানে ছিল, কি কারণে এত বড় বিস্ফোরণ হলো। এই নিয়ে কিন্তু এখন প্রত্যক্ষদর্শীরা কি জানাচ্ছেন একবার শোনাই দর্শকদের। কাপড় ফাপড় কাচ্ছিলাম, এই জল ফল ভরাভরি করছিলাম, ভাটাক করে আওয়াজ হলো। তারা আমি পালালাম, বাড়ি অন্ধকার হয়ে গেছে, সব লোক বাড়ির লোকগুলো সব বেরিয়ে গেল। ও উপর থেকে আওয়াজ হয়েছে, আমি দেখলাম উপর থেকে ভাট ভাট করে পড়ছে। এইটা তো পালাপালি হলো আর কি। আমরা তো ঘুমিয়েছিলাম, 6:30-6টার সময় হয়েছে, এটা নষ্ট হয়ে গেছে। তারপরে সব উঠলাম আমরা, ভাগাভাগি পুরো পাঁচিলগুলো সব পড়ে গেছে এইখানে। তারপরে কিছুক্ষণ পরে সব শান্ত হয়ে গেছে, এটাই হলো আর কি। আমি আবারও কথা বলবো, সরাসরি অরুণ রয়েছে আমার সঙ্গে। অরুণ, এই ফাঁকা ফ্ল্যাটটা নাকি প্রমোটারের, সেই প্রমোটারের কি বক্তব্য বলে জানা যাচ্ছে এবং প্রমোটার কি দাবি করছেন, কার ফ্ল্যাট বা কাউকে কি দিয়েছিলেন প্রমোটার? আবাসিকদের কোনো বক্তব্য কি সামনে উঠে এলো এখনো পর্যন্ত? দেখো, এই ফ্ল্যাটের যিনি প্রমোটার তিনি কিন্তু দাবি করছেন, অনিল গুপ্তা, তিনি দাবি করছেন এই যে ফ্ল্যাটের আমরা যে ঘরটা তোমাকে দেখাচ্ছি যেটা ভেঙে গেছিলো, এই ঘরটা তিনি ভাড়া দিয়েছিলেন, যে এখানে যে 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন তাকে ভাড়া দিয়েছিলেন। তখন তিনি নিয়েছিলেন এবং ভোটের আগে সেই ঘর নিয়েছিলেন, তারপর থেকে তাকে আর ঘর ফেরত দেননি, এমনটাই দাবি কিন্তু প্রমোটারের। কিন্তু যিনি এখানকার আরমান, যিনি এখানকার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি বলছেন ঘর তিনি নিয়েছিলেন কিন্তু তারপর তিনি ঘর ছেড়ে দিয়েছেন। তারপরে ঘরে কে আসতো কে যেত সেটা কিন্তু তিনি জানেন না। তিনিও কিন্তু আরমান কিন্তু এই ফ্ল্যাটেই থাকেন, না নিচের অংশে তার ঘর। সেই ঘটনায় যে ঘটনা ঘটেছে তারপর থেকে কিন্তু তিনি বলছেন যে তার এখানে কোনো যোগাযোগ নেই, তিনি উপরের দিকে কোনোদিন আসেননি, কি হয় সেখানে তিনি জানেন না, কে আসলো, কে বিস্ফোরক বা বোমা। প্রমোটার এবং কাউন্সিলর তাদের কি প্রতিক্রিয়া একবার শোনাই দর্শকদের। এটা আমাদের এখানে যেখানে ফ্ল্যাট নিয়েছে, এখন কাউন্সিলর হয়েছে উনি, ওনার দখলে আছে। ওই কাউন্সিলর যে রিয়াজুদ্দিন, 4 নম্বর ব্যবহার করতে থাকতো লোক ওখানে। এই যে ইলেকশনের সময় আমাদের চাইলো যে 2-4 দিন জন্য দিন, 1 সপ্তাহের জন্য দিন, তখন দখল করে নিয়েছে। রিয়াজুদ্দিন আমাকে তো ফোন করলো থানা থেকে, আমি আসলাম। এইটা একটা সাদিশ আছে, এখানে তো রাজনীতি হতে পারে, জানেন তো। এতদিনে এমন করে উঙ্গলি তুললো না, আজকে হঠাৎ আমাদের ইলেকশন আসছে, এখনই যা আছে পার্টি যা আছে এখানে ও তো বদলাম করতে চাইবে। বিরোধীরা আর কে আছে না, তো এতদিন কিছু এখানে হলো না টিটাগড়। আমি তো আতঙ্ক হচ্ছে, এত বড় ঘটনা হবে। ঘরে কে থাকতো? কেউ থাকতো না, খোলা থাকতো তো, যেতে যেত, দরজাও ছিল না না এরকম বাস খোলা থাকতো। কিছু ঘটনা হতে পারে, কি টার্গেটটা কি আর পুলিশেরা তদন্ত করে বার করতে পারবেন। প্রমোটার আছে, ও লাগছে অন্য মাইন্ডে আছে, এরকম কথা করছে। আগে ওর কাছে কোনো সাবুত আছে তো আমাকেও বলতে পারবে। দেখুন, মানুষ বদনাম করতে পারে, উঙ্গলি তুলতে পারে, আখের নিজেকে নিজে ভেবেলে কেউ কার উঙ্গলি থাকছে। এই বিস্ফোরণের ঘটনায় একে অপরকে দোষারোপ করতে শুরু করেছে, সেই বক্তব্য শোনালাম। একদিকে কাউন্সিলর, অপরদিকে প্রমোটার। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তদন্তকারী আধিকারিকরা, তারা ঘটনাস্থলে যাবেন। আরো ডিটেল জানাবো, অরুণ রয়েছে আমার সঙ্গে। অরুণ, তদন্ত কোন পথে এগোচ্ছে, কত দূর এগোলো? দেখো, ঘটনাস্থলে ডিসি সেন্টার রয়েছেন ইন্দ্রবদন ঝা, তিনি কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং তিনি বলছেন যে ফরেন্সিক দল এসে তদন্ত করে দেখবে সেখানে কী ধরনের বিস্ফোরক রাখা ছিল বা না বোম রাখা ছিল, সেটা কিন্তু তদন্ত সাপেক্ষ, কারণ তারা ভিতরে ঢুকতে পারছেন না, কারণ ভিতরে আরও কিছু থাকতে পারে বলে কিন্তু তাদের একটা অনুমান রয়েছে। এলাকার মানুষ কিন্তু এখানে শুধু এত বড় ফ্ল্যাট, সেখানে কিন্তু 48টা থেকে 50টা পরিবার এখানে থাকে, সুতরাং সব কিন্তু একটা আতঙ্কের মধ্যে তারা রয়েছেন। যেভাবে বিজেপি নেতা অর্জুন সিং এর বক্তব্য শোনায়, তিনি কি বলছেন এই ঘটনায়, শুনুন। ওই বাড়িতে কাউন্সিলরই থাকে, ওরই বাড়ি, নোটোরিয়াস ক্রিমিনাল, ওরই বাড়িতে বোমা মজুত করে রাখা ছিল, বিস্ফোরণ হয়েছে। যেভাবে পশ্চিমবাংলার উপরে চারোদিকে ছড়িয়ে গেছে, হাজার হাজার স্লিপার সেল ঢুকে গেছে, স্লিপার সেলের কাজ করছে না, এটা একটা বড় তদন্তের ব্যাপার আছে। আর্মি
ইন্টেলিজেন্স ইনভলভ হওয়া দরকার আছে, এখানে এয়ারফোর্সের ইন্টেলিজেন্স ইনভলভ হওয়া দরকার আছে, এখানে এনআইএ ইনভলভ হওয়া দরকার আছে। গোটা বিষয়ে চেয়ারম্যান কি জানাচ্ছেন একবার শোনাই আপনাদের। হ্যাঁ, আমরা তো খবর পেয়েই সঙ্গে সঙ্গে আমি, আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব, মুজিব স্যার, এরা আমরা সবাই কাউন্সিলররা সব সঙ্গে সঙ্গে স্পটে আসি, এসে দেখি, প্রশাসনকে আমরা খবর দিই, প্রশাসন এসে দেখছে, তদন্ত করছে কীভাবে কী হয়েছে। সত্যি এটা তো খুবই বাজে একটা ঘটনা হয়েছে। সে আমাদের ওই বিল্ডিংয়ে 2জন কাউন্সিলর থাকে। না, ওটা বন্ধ ছিল, ঠিক আছে, বহুদিন ধরে বন্ধ ছিল। এবার কীভাবে কী হয়েছে কী না হয়েছে এটা প্রশাসন তদন্ত করছে। তদন্ত নিয়ে ডিসি সেন্ট্রাল কি জানিয়েছেন শুনুন আপনারা। टीटागढ़ थाने को लगभग 7:15 बजे ये खबर आया, ब्लास्ट टाइप एक्सप्लोजन टाइप एक घटना हुई है। स्पॉट पे आते ही हम लोगों ने एनालिसिस किया, थाने की टीम ने एनालिसिस किया क्या है क्या नहीं है, और साथ ही साथ जो हम लोग एसओपी में होता है एज पर एसओपी हमने पूरा पीओ को कॉर्डन ऑफ कर दिया है। एफएसएल टीम को बुलाएंगे, एफएसएल टीम आने के बाद वो अपना काम करेगी, उसके बाद जो हम लोग का इन्वेस्टिगेशन में जो उनसे हेल्प लगता है वो हम अच्छे से कर पाएंगे। अभी एज ऑफ नाउ मेरे संज्ञान में है नहीं कि कोई कंप्लेंट आया है थाने में, मैं जा करके देख रहा हूँ, यदि नहीं आया होगा तो हम लोग सो मोटो केस कर देंगे और तदंत चल रहा है हम लोग। कोई किसी की इंजरी ऐसा कोई खबर नहीं हम लोग के पास। হাওড়ার নাজিরগঞ্জের এক ব্যবসায়ী জেলে রয়েছে, সেখানে নকল ওষুধ, নিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাকে। জেলে রোমহর্ষক অভিজ্ঞতা নাজিরগঞ্জের ওই ওষুধ ব্যবসায়ী। কি ঘটেছিল তার ভাই অর্থাৎ অভিজিৎ দাসের ভাই জিৎ দাস তিনি শেয়ার করেছেন আমাদের সামনে। তিনি কি বলছেন একবার শোনাই আপনাদের শুরুতে। জেল থেকে বারংবার ফোন আসছে আমার দাদার, কিভাবে আসছে সেটাও জানি না, জেলে তো ফোন অ্যালাউ নেই, কিন্তু প্রচুর টাকার ডিমান্ড হচ্ছে। আমরা খুব আতঙ্কিত, বুঝে উঠতে পারছি না। প্রথমে 10, তারপরে 20, তারপরে 40, দিন পর দিন বেড়েই যাচ্ছে। সমস্ত আমাদের যারা ইনভেস্টিগেশন অফিসারদের কাছে এটা আমি বলেছি একটুখানি এই বিষয়টা নিয়ে দেখার জন্য। শুনলেন জিৎ দাসের বক্তব্য। কে এই জিৎ দাস? না, ধৃত অভিজিৎ দাসের ভাই। প্রথমে জেলে আসা অভিযুক্তদের হেনস্থা, তারপর তাদের বাড়িতে ফোন করে টাকা আদায়। ভাবুন একবার, লেনদেন চলে ইউপিআই মারফত। এইভাবেই টাকা চাওয়া হয় এবং এই লেনদেন হয় ইউপিআই মারফত। শুনুন আরো একটা প্রতিক্রিয়া শোনাই আপনাদের। वो वहाँ से पैसा भेजता था, हाँ वहाँ से पैसा भेजा था, उसको हम 50,000 बोल के देखिए अंकल आप मेरा फोन में पैसा मत भेजिए, आपका बेटा का अकाउंट में उसमें आप भेजिए। तो अरे बाबू कुछ नहीं होगा, ते नहीं फंसा, मतलब फंसने वाला बात नहीं है। तो 2 रुपये में मेरा तो प्रॉफिट नहीं है। वो लगभग करीब 6 महीना से ट्रांजेक्शन कर रहा है, कभी 5,000, कभी 1,000, कभी 1200 ऐसा ट्रांसफर करता। अब 20,000 जो है ना वो फर्स्ट टाइम ट्रांसफर। हम अपना वो नहीं पहचानते हैं, वो मुन्ना उस नंबर से फोन करता है, उसी के फोन से, बस इतना ही तक है। আপনাদের শোনালাম, এবার শোনাবো যে কিভাবে চাওয়া হয়েছিল, কিভাবে দুষ্কৃতীরা, জেলবন্দি দুষ্কৃতীরা তারা টাকা চাইতো, কিভাবে লেনদেন হতো, আরও ডিটেল জানাবে। সরাসরি রয়েছে আমার সঙ্গে প্রতিনিধি দেবাশিস। দেবাশিস, কিভাবে এই চাওয়া মানে অর্থাৎ লেনদেন চলতো, কিভাবে জেলে দুষ্কৃতীরা তারা এই টাকা চাইতো, সব মিলিয়ে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, মূলত এই জিৎ দাস অর্থাৎ ওষুধ নিষিদ্ধ ওষুধ বিক্রেতা অভিজিৎ দাস, তার ভাই যেটা অভিযোগ করেছেন বা যেটা দাবি করেছেন, অভিজিৎ দাস যখন তাকে গ্রেপ্তার করে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ, তারপর তাকে হাওড়া আদালতে তোলা হয় এবং সেখান থেকে তার জেল হেফাজত হয়। এই জেলে ঢোকার পরেই কিন্তু রোমহর্ষকভাবে তার কাছে টাকা চাওয়া হয়। কীরকমভাবে? অর্থাৎ প্রথমেই অভিজিৎ দাসকে শুতে দেওয়া হয়েছিল সেদিনকার রাত্রিবেলা শৌচালয়ে, তারপর তাকে মারধর, তার কাছ থেকে একাধিকভাবে টাকা আদায় করে দাবি করে এবং জোর খাটায়। তাকে সারা রাত ধরে অন্যান্য কয়েদিদের হেফাজত অর্থাৎ তাদের দেখাশোনা করার ভার দেওয়া হয় সারা রাত জেগে, এবং তারপরেই তার জেল থেকে ফোন যায় তার ভাইয়ের কাছে, জিৎ দাসের কাছে। অর্থাৎ ভাইয়ের এই নরক যন্ত্রণা থেকে মুক্তে ভাইকে দিতে হবে মোটা অঙ্কের টাকা। জেলবন্দি দুষ্কৃতীরা এবং কত টাকা চাওয়া হয়েছিল
নির্দিষ্টভাবে সেই অ্যামাউন্ট কি জানা গেছে এখনো পর্যন্ত? রকম জিৎ দাসের যেটা দাবি সে কিন্তু প্রথমে 10,000, 20,000, তারপরে কার্যত 40,000 এরকম করেই টাকা ডিমান্ড করতে হতো, এবং টাকাটা দিতে হবে। সেই টাকাটা যাবে কিভাবে? টাকাটা পৌঁছানোর জন্য বেশ কিছু ইউপিআই নাম্বার দেওয়া হতো, জেল থেকেই সেই নাম্বার দেওয়া হতো এবং সেই নাম্বারে বিভিন্ন অংশের টাকা সেখানে পৌঁছানো হতো। একটি ইউপিআই নাম্বারে একবারে পুরো টাকা তা নয়, বিভিন্ন নাম্বারে বিভিন্ন খাতে টাকা দেওয়া হতো। বেশ, এবার শোনাই আপনাদের মুন্না এবং জিৎ দাসের কথোপকথন। হ্যাঁ বলছি, শুনুন না, ইনি তো কালকে ফোন বাজাচ্ছিল, এখানে ফোন করছিল, বাড়িতে কোনো ফোন করছিল, আর মোবাইল নিয়ে ধরা পড়ে গেছে। আর এখানে মোবাইল নিয়ে ধরা পড়ে যাওয়া মানে একদম এখানে লুকিয়ে ফোন করা হয়, বুঝলেন তো? দেখুন দাদা, পুলিশের সমস্ত ব্যাংক ফ্যাংক সব সিল করে দিয়েছে। আমাদের বাড়িতে এরকম সিচুয়েশন সব 24 ঘন্টা অবজারভেশনে আছে। আমার দাদার দোকানটা আমি এতদিন বলছিলাম যে খোলা আছে, দোকান পর্যন্ত খোলায়নি, যাতে ও যাতে চিন্তা না করে। দোকানে পুরো সিল হয়ে গেছে, লক্ষ লক্ষ মানে যাই হোক ওষুধ খারাপ হয়ে যাচ্ছে। আমার কাছে কোনো ফোন পের কোনো অপশন নেই, আমার বৌদির অ্যাকাউন্ট সিল করে দিয়েছে। আমরা প্রচুর কষ্টে দিন কাটাচ্ছি দাদা, আমাকে একটু সময় দিন, আমি কোনো রকম ভাবে কিছু করে ব্যবস্থা করে দেবো। উনি তো ফেসে যাবে না, উনি ফেসে যাবে। আপনি আমাকে একটা রাস্তা বলে দিন। ঠিক আছে, এখানে তো ফোন সবসময় করা যায় না, অনেক চাপে করতে হবে, বুঝলেন তো? ঠিক আছে, আমি 11টার সময় করে ফোন করছি, কি ম্যানেজ করে যদি আমাকে কাউকে কোথাও পাঠাতে হয় আপনি বলবেন, ওই আপনার ওইখানে, ঠিক আছে? আমি কাউকে তাহলে পাঠাবো, তাহলে কিছু হবে, বুঝলেন তো? দাদা আপনাকে একটা কথা বলছি শোনেন, আপনি উপকার করেছেন, আপনার 10,000 টাকা আপনি নিশ্চয়ই পেয়ে যাবেন।